প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা ড্রাই সেল নিয়ে আলোচনা করে এসেছিলাম এবং তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছি এবং ভিডিও শেষে আমরা দেখেছিলাম যে স্বাস্থ্য এবং পরিবেশের উপরে ব্যাটারির কি প্রভাব রয়েছে। আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত নিউক্লিয়ার বিক্রিয়া এবং বিদ্যুৎ শক্তি উৎপাদন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব যে নিউক্লিয়ার রিঅ্যাকশন বা নিউক্লিয়ার বিক্রিয়ার সংজ্ঞাটা কি। এখানে বলা হচ্ছে যে বিক্রিয়ায় কোনো মৌলের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলা হয়ে থাকে। এখন আমরা এতদিন ধরে যে সকল বিক্রিয়াগুলো দেখে এসেছি বা যে সকল বিক্রিয়া নিয়ে কাজ করে এসেছি তারা তাহলে কি ধরনের বিক্রিয়া ছিল? আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া দেখে এসেছি যে সেখানকার কি সর্ববহিস্থ শক্তি স্তর থেকে আমরা ইলেকট্রন বের করে ফেলি কিংবা ওখানে ইলেকট্রনের সংযোজন ঘটে, অর্থাৎ এক কথায় বলতে গেলে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। কিন্তু কখনো কি আমরা দেখেছি যে সেখানে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটছে? অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু সোডিয়ামই থাকে, সোডিয়ামের আয়ন সেখানে সৃষ্টি হয়। সোডিয়াম কিন্তু কখনো পটাশিয়াম কিংবা ম্যাগনেসিয়াম হয়ে যায় না। কিংবা অন্যান্য কোনো পদার্থের কথা যদি চিন্তা করি, যেমন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সেখানে কি ক্লোরাইড হয়ে যায়, অর্থাৎ ক্লোরিনেরই অ্যানায়ন ক্লোরাইড হয়ে যাচ্ছে। সেই ক্লোরিনটা কিন্তু কোনোভাবে আয়োডিন কিংবা ব্রোমিন হয়ে যাচ্ছে না, অর্থাৎ তার নিউক্লিয়াসের কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না। তার মানে হচ্ছে আমরা এতদিন যে বিক্রিয়াগুলো নিয়ে কাজ করে এসেছি সেগুলোতে নিউক্লিয়াসের কোনোই পরিবর্তন ঘটে না এবং সেগুলো ছিল রাসায়নিক বিক্রিয়া। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় মূলত পরমাণুর নিউক্লিয়াসটার পরিবর্তন ঘটে, অর্থাৎ পূর্বের নিউক্লিয়াসটা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন একটা নিউক্লিয়াস, তার মানে সম্পূর্ণ নতুন একটা পদার্থের সৃষ্টি করে এবং সেজন্যই আমরা এই ধরনের বিক্রিয়াটাকে বলছি নিউক্লিয়ার বিক্রিয়া। আর এই নিউক্লিয়ার বিক্রিয়াগুলোতে কিন্তু ইলেকট্রনের তেমন কোনো ভূমিকা নেই এবং এই ধরনের বিক্রিয়াগুলোর ফলে আমরা মূলত কি নতুন নিউক্লিয়াস পেয়ে থাকি। এবার তাহলে কোন পদার্থগুলো বা কোন মৌলগুলো আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া প্রদর্শন করবে? আমরা ইতিমধ্যে জানি যে কোনো একটা পদার্থের কেন্দ্রে, একদম কেন্দ্রের কথা যদি আমরা বিবেচনা করি, তার কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস এবং তার চারিদিকে ইলেকট্রন পরিভ্রমণ করে এবং তার কেন্দ্রের নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে সেটাই হচ্ছে কি তার পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এটাকে আমি যদি পরমাণু বলি তার কেন্দ্রে প্রোটন সংখ্যাটাই হচ্ছে কি তার পারমাণবিক সংখ্যা। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 কিংবা এর চেয়ে বেশি, এই মৌলগুলো সাধারণত কিছুটা অস্থিতিশীল হয়ে থাকে এবং তারা কিছু রশ্মি বিকিরণ করে। তাহলে খেয়াল করবে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 কিংবা তার চেয়ে বেশি তারা অস্থিতিশীল হয় এবং তারা রশ্মি বিকিরণ করে। এই ধরনের মৌলগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। তোমরা তেজস্ক্রিয় শব্দটা হয়তো এর আগেও শুনে থাকবে। এগুলোকে বলা হচ্ছে কি তেজস্ক্রিয় মৌল। এবং তেজস্ক্রিয় মৌলের একটা বিশেষ ধর্ম হচ্ছে তারা যে রশ্মি বিকিরণ করছে এবং এই ধর্মটাকে বা এই ক্রিয়াটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তার মানে আমরা বলতে পারি যে ধরো এটা হচ্ছে একটা পদার্থ, ধরে নেই এটা ইউরেনিয়াম হতে পারে। ইউরেনিয়ামের ক্ষেত্রে তার ভর সংখ্যা আমরা যদি এখানে ব্যবহার করি 238, কিংবা আসলে ইউরেনিয়ামের আইসোটোপ অনেকগুলো রয়েছে, তো আমরা সেদিকে আর যাচ্ছি না। সেখান থেকে যখন সে বিকিরণ করছে, রশ্মি বিকিরণ করছে, সেখানে ইউরেনিয়ামটা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন একটা নিউক্লিয়াস সৃষ্টি করে ফেলছে এবং সেটা হচ্ছে ধরো থোরিয়াম। এবং ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যাটা আমরা জানি সেটা কত, সেটা হচ্ছে 92। আর থোরিয়াম কি সম্পূর্ণ নতুন একটা মৌল। তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানে কোনো একটা পদার্থের নিউক্লিয়াসটাই সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং যে সকল মৌলের নিউক্লিয়াসের পরিবর্তনের ঘটনা বিক্রিয়ার মাধ্যমে ঘটে এই বিক্রিয়াগুলোকে আমরা কি বলছি? নিউক্লিয়ার বিক্রিয়া বলছি। এখন নিউক্লিয়ার বিক্রিয়া কয় ধরনের হতে পারে? আমরা মূলত দুই ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে। তো আমরা সেটাতে যাওয়ার আগে একটু সংক্ষেপে বলে রাখি, সেটা হচ্ছে যে কখনো কখনো আমরা দেখব যে কোনো একটা বড় নিউক্লিয়াস ভেঙে গিয়ে ছোট ছোট দুটি নিউক্লিয়াস বিশিষ্ট মৌল সৃষ্টি করতে পারে, যেমন ইউরেনিয়াম ভেঙে গিয়ে বেরিয়াম, ক্রিপ্টন সৃষ্টি করতে পারে।
আবার কখনো কখনো আমরা উল্টোটা দেখব, তার মানে ছোট নিউক্লিয়াস পরস্পরের সাথে যুক্ত হয়ে আমরা সেখানে বড় নিউক্লিয়াস পাবো। এখানে ছোট বড় মূলত বোঝানো হচ্ছে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যার ভিত্তিতে, যার ভর সংখ্যা কম বা পারমাণবিক সংখ্যা কম তাকে ছোট নিউক্লিয়াস বলছি। মূলত পারমাণবিক সংখ্যার সাপেক্ষেই তো আমাদের নিউক্লিয়াসটা নির্ধারিত হয়, আর যাদের পারমাণবিক সংখ্যাটা বেশি তাদের বড় নিউক্লিয়াস বলছি। তাহলে এই দুই ধরনের বিক্রিয়াই কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়া। প্রথম টাইপের যে বিক্রিয়াটা সেটাকে বলা হয় ফিশন বিক্রিয়া। তার মানে ফিশন বিক্রিয়ায় কি ঘটবে, বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস সৃষ্টি হবে। আর পরেরটা কি, পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি কি দুটি নিউক্লিয়াস পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন নিউক্লিয়াস মানে নতুন আরেকটা পদার্থ বা মৌল সৃষ্টি করছে, সেখানে আমরা তাকে বলছি কি ফিউশন। তার মানে এই ফিশন এবং ফিউশন দুইটাই হচ্ছে কি নিউক্লিয়ার বিক্রিয়া। এবার আমরা নিউক্লিয়ার বিক্রিয়ার ডেফিনেশনটা একটু ভালোভাবে লক্ষ্য করি। তাহলে একটু আগে যেটা বলছিলাম যে নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের সৃষ্টি হয়, এবং সংজ্ঞাটাকে আমরা যদি এভাবে লিখি যে যেই বিক্রিয়ার ফলে ছোট ছোট মৌলের নিউক্লিয়াস একত্র হয়ে বড় মৌলের নিউক্লিয়াস অথবা কোনো বড় মৌলের নিউক্লিয়াস ভেঙে একাধিক ছোট মৌলের নিউক্লিয়াস তৈরি হয়, সেই বিক্রিয়াকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। এটা যে সবসময় এরকম হতে হবে এমনটা নয়, যেমন আমরা দেখে এসেছি যে ইউরেনিয়াম ভেঙে থোরিয়াম সৃষ্টি হচ্ছে, দুইটাই প্রায় একই সাইজেরই নিউক্লিয়াস, কিন্তু সেটা হচ্ছে কি নিউক্লিয়ার বিক্রিয়া, কেননা ইউরেনিয়াম পরিবর্তিত হয়ে বা ইউরেনিয়াম ভেঙে সেখান থেকে থোরিয়াম সৃষ্টি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশনের, সেটা হচ্ছে যে নিউক্লিয়ার রিঅ্যাকশনে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, এবং আমরা এই ভিডিওতে সেই শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কিছু ঘটনা দেখব। এবার আমরা চলে আসছি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায়। যেই নিউক্লিয়ার প্রক্রিয়ায় বা যেই নিউক্লিয়ার বিক্রিয়ায় কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং পাশাপাশি নিউট্রন আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। ফিশন শব্দটার মানেই হচ্ছে বিভাজন। তাহলে এখানে তোমরা নাম দেখেই বুঝতে পারছো যে এখানে বড় নিউক্লিয়াস ভেঙে দুটি নিউক্লিয়াস সৃষ্টি করবে, এবং এখানে তোমাদের বই অনুযায়ী আমি দেখানোর চেষ্টা করেছি সেই রিঅ্যাকশনটাই, যেটা কি একটা স্বল্প গতির নিউট্রন দিয়ে আমি একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করব, এবং সেটা তখন বিভাজিত হয়ে বেরিয়াম এবং ক্রিপ্টন নিউক্লিয়াস সৃষ্টি করবে। পাশাপাশি আরো কি করবে একটু দেখি। এই যে দেখো এখানে এই জিনিসটা যদি আমরা দেখি যে নিউট্রনটা যখনই এসে ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করছে, এখান থেকে বেরিয়াম সৃষ্টি হচ্ছে এবং ক্রিপ্টন সৃষ্টি হচ্ছে, তাই না? এবং পাশাপাশি আরো 3টা নিউট্রন সৃষ্টি হচ্ছে, খেয়াল করে দেখো, এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এই রিঅ্যাকশনটাকে আমরা যদি লিখে দেখাই, তাহলে ইউরেনিয়ামকে নিউট্রন আঘাত করার ফলে এখানে সৃষ্টি হচ্ছে কে, সৃষ্টি হচ্ছে বেরিয়াম এবং ক্রিপ্টন। খেয়াল করে দেখো ইউরেনিয়ামের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 92, এবং এখানে নতুন সৃষ্ট বেরিয়াম এবং ক্রিপ্টন তাদের পারমাণবিক সংখ্যাটা একটু খেয়াল করি, এটা কত 56 আর এটা হচ্ছে কত 36। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই নিউক্লিয়াসে যে পারমাণবিক সংখ্যাটা সেটাই ভাগ হয়ে দুই ভাগ হয়ে গেছে, একটা কি বেরিয়াম আর একটা হচ্ছে ক্রিপ্টন। এবং এই ঘটনাটা কখন সৃষ্টি হলো, কখন ঘটলো? এই ঘটনাটা ঘটলো যখনই আমি নিউট্রন দিয়ে ইউরেনিয়ামটাকে বা ইউরেনিয়াম নিউক্লিয়াসটাকে আঘাত করলাম। শুধু কি তাই না, এর পাশাপাশিও এখানে নিউট্রন সৃষ্টি হয়েছে। কয়টি নিউট্রন? 3টি নিউট্রন, এবং প্রচুর পরিমাণে শক্তি। তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এই 3টা নিউট্রন কি আবার কোনো নতুন ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে, যেটা আমরা একটু পরেই দেখব। তাহলে আবার তুমি যদি এখানকার ভর সংখ্যাটাও খেয়াল করো, যে ইউরেনিয়ামের এখানে কত 235 আর এখানে বেরিয়ামের 14192, তাহলে এদের ভর সংখ্যার সমষ্টিটা আমরা খেয়াল করে দেখব যে এই পাশে কত 235, আর এদিকে এর ভর সংখ্যাটা হচ্ছে 1, আর এদিকে 141 92, আর এদিকে 3 গুণ 1, উভয় পাশে আমরা ভর সংখ্যাটাও কিন্তু একই পেয়ে যাব। তাহলে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল কি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার, যেখানে বিভাজন ঘটবে, অর্থাৎ কোন একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট দুটি নিউক্লিয়াস সৃষ্টি করবে বা একাধিক নিউক্লিয়াস সৃষ্টি করবে, সেটাই হচ্ছে ফিশন বিক্রিয়া, এবং এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে। এরপরেই আমরা চলে আসছি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায়। ফিউশন শব্দটা তোমরা
বিভিন্নভাবে জেনে এসেছো যে ফিউশন মানে কি। ফিউশন মানে হচ্ছে যে এখানে একটা মিক্সচার তৈরি হবে, তাই তো। আগেরটা যেমন বিভাজন, বাট এখানে ঘটবে কি সংযোজন। তাহলে সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই। যে নিউক্লিয়ার বিক্রিয়াটাতে ছোট ছোট নিউক্লিয়াস সমূহ একত্রিত হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে তাকে নিউক্লিয় ফিশন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলা হয়ে থাকে। যেমন এখানে যদি আমরা বিক্রিয়াটা লক্ষ্য করি, খেয়াল করে দেখো এখানে কি বিক্রিয়া ঘটছে। আমরা আরেকবার লক্ষ্য করি, এখানে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, কিন্তু এটা ছিল কি ডিউটেরিয়াম, আর এটা হচ্ছে টিট্রিয়াম। এরা বিক্রিয়া করে নতুন একটা নিউক্লিয়াস সৃষ্টি করছে এবং এই বিক্রিয়াটাকে আমরা বলছি কি ফিউশন। এবং বিক্রিয়াটা যদি ভেঙে দেখাই, খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেনের দুইটা আইসোটোপ দেখানো হচ্ছে, একটা হচ্ছে ডিউটেরিয়াম আর একটা হচ্ছে ট্রিটিয়াম। এই ট্রিটিয়াম এরা দুইজন পরস্পরের সাথে যখন বিক্রিয়া করছে এই নিউক্লিয়াসটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন কিন্তু আর হাইড্রোজেন থাকছে না, সে হিলিয়ামে পরিণত হচ্ছে। এখানেও আমরা যদি পারমাণবিক সংখ্যাটা লক্ষ্য করি 1 1, কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা কত 2। আর আমরা যদি এখানে ভর সংখ্যা নিয়ে কাজ করি বা খেয়াল করি, এখানে 2 3 মানে 5, এখানে রয়েছে কত 4। আর এই যে একটা নিউট্রন সৃষ্টি হচ্ছে সেখানে আসছে 1, এবং এখানেও প্রচুর পরিমাণে শক্তি সৃষ্টি হচ্ছে। এবং এই শক্তিটা মূলত কোথা থেকে আসছে, আমাদের এই যে ভরের কম বেশির ঘটনাটা ঘটছে, এই ভরটাকে আমরা যদি এম দিয়ে প্রকাশ করি, এম ইন্টু সি স্কোয়ার, অর্থাৎ আমরা ই ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ারের কথা সবাই জানি। ওই সূত্রটার মাধ্যমে আমরা কিন্তু এখানে শক্তি পেয়ে থাকি। অর্থাৎ যখন আমরা ই ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ারের সূত্রটা ব্যবহার করি, খেয়াল করে দেখবে ওখানে এম এর সাথে সি স্কোয়ারকে গুণ করা হয়। সি কি তোমরা জানো? সি হচ্ছে আলোর বেগ, সেটা কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। খেয়াল করে দেখো এই ভ্যালুটা কিন্তু অনেক বড় একটা ভ্যালু। তার মানে তোমার এম এর মানটা যদি খুব ছোটও হয়, অনেক ছোট এম এর জন্য তুমি কিন্তু যখন সি স্কোয়ার দিয়ে তাকে গুণ করবে, সেক্ষেত্রে এনার্জিটা, শক্তিটা অনেক বেশি পাবে। এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন বোমা তৈরির ভিত্তি, এটা তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে আসি নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। ভাইয়া তাহলে এর আগে দুইটা কি পড়লাম? হ্যাঁ, তারাও চেইন বিক্রিয়া, বিশেষ করে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা হচ্ছে চেইন বিক্রিয়া। কিভাবে সেটা কাজ করে আমি এখনই দেখাবো। মূলত নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াগুলোকে আমরা নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলছি। যেই বিক্রিয়া একবার শুরু হলে তাকে চালু রাখার জন্য অতিরিক্ত কোনো শক্তির প্রয়োজন হয় না, তাকে আমরা নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলে থাকি। আমরা ইতিমধ্যে ফিশন বিক্রিয়া দেখে আসলাম যে একটা কি নিউট্রন যখন ইউরেনিয়ামকে আঘাত করে সেখানে বেরিয়াম এবং ক্রিপ্টনের পাশাপাশি আরো 3টা নিউট্রন সৃষ্টি হচ্ছে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। এখন নতুন যে 3টা নিউট্রন সৃষ্টি হচ্ছে তাদের গতিটা কমানো সম্ভব হলে সেগুলোর একটা অংশ কি করবে, আবার একটা ইউরেনিয়াম আইসোটোপকে আঘাত করবে। এভাবে কি আবার সেই আগের মতন বিক্রিয়াটা ঘটবে। অর্থাৎ খেয়াল করে দেখো এই অ্যানিমেশনটা একটু লক্ষ্য করি, এখানে নিউট্রনটা ইউরেনিয়ামকে আঘাত করলো, এই যে খেয়াল করো নতুন 3টা নিউট্রন তারা আবার ইউরেনিয়ামকে আঘাত করছে, আরো অনেক নিউট্রন সৃষ্টি হচ্ছে। তার মানে এই জিনিসটাকে তুমি যদি লক্ষ্য করো, এটাকে দেখবে কি একটা চেইনের মতন। এখানে নিউট্রন আঘাত করলো, এখান থেকে নতুন নিউট্রন সৃষ্টি হলো, তারাও নতুন ইউরেনিয়ামকে আঘাত করছে, এখান থেকে আরো 9টা নিউট্রন সৃষ্টি হয়ে গেল। এই ঘটনাটাকেই বা এই রিয়াকশনটাকেই আমরা বলছি কি নিউক্লিয়ার চেইন রিয়াকশন। এবং নিউক্লিয়ার চেইন রিয়াকশনটাকে কন্ট্রোল করাটা কিন্তু অনেক বেশি টাফ, অনেক জটিল এটা। এবং এই বিক্রিয়াটাকে যখন আমরা কন্ট্রোল করতে পারবো, সেটা দিয়ে কি আমরা পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন করে থাকি। আশা করি তোমরা নিউক্লিয়ার চেইন বিক্রিয়াটা বুঝতে পারলে। এবার খুব সংক্ষেপে আমি একটু বিদ্যুৎ উৎপাদনের ঘটনাটা বলবো। এখানে আসলে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে বোঝানোটা খুব কঠিন কাজ, কারণ তোমাদের সিলেবাসটা অনেক সংক্ষিপ্ত এই নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে, কিংবা যদি বলো ফিশন বা ফিউশন রিয়াকশনের ক্ষেত্রে। তো চলো আমরা দেখে নিই যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কিভাবে করা হচ্ছে। আমি একটু ধাপ অনুযায়ী আগানোর চেষ্টা করব। প্রথমেই পারমাণবিক চুল্লির সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার সময় যে চেইন বিক্রিয়াটা হয়, সেই চেইন বিক্রিয়াকে যে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে তাকে পারমাণবিক চুল্লি বলছি। মূলত নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা পারমাণবিক চুল্লিতেই সংগঠিত হচ্ছে এবং এই পারমাণবিক চুল্লির সাহায্যে আমরা প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করে থাকি। তাহলে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদনের একটা ফ্লো চার্টের মতন আমরা যদি লক্ষ্য করি, পারমাণবিক চুল্লির ভিতরে ফিশন বিক্রিয়ার ফলে যে সকল ক্ষুদ্র মৌল তৈরি হয় সেগুলো কি উচ্চ গতিসম্পন্ন হয়। এই উচ্চ গতিসম্পন্ন ক্ষুদ্র মৌলগুলো চুল্লির ভেতরে একে অন্যের সাথে এবং চুল্লির দেয়ালে প্রচন্ড জোরে আঘাত করে এবং প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়। এরপরে কি ঘটে তাহলে?
এরপরে এই যখন প্রচুর তাপশক্তি উৎপন্ন হচ্ছে, এই তাপ কি চুল্লি থেকে বের করে নিয়ে এসে আমরা কি করি, এই তাপটাকে চুল্লি থেকে বের করে নিয়ে এসে সেই তাপ বাষ্প উৎপাদন প্রকোষ্ঠে একটা চেম্বারের মধ্যে আমরা চালনা করি। তারপরে কি ঘটে, তারপরে সেই তাপ দিয়ে বাষ্প উৎপাদন যখন করা হচ্ছে, এই বাষ্পের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে টারবাইনটা সেটাকে চালনা করা হয় এবং আমরা এই প্রসেসের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে পারমাণবিক চুল্লির ভেতরেই কিন্তু বাষ্প উৎপাদনের ব্যবস্থাটা থাকে এবং পৃথিবীর অনেক দেশেই কিন্তু পারমাণবিক চুল্লির সাহায্যে বিদ্যুৎটা উৎপন্ন করা হয়ে থাকে। এবং তোমরা হয়তো অনেকেই জানো যে বাংলাদেশের সরকার পাবনা জেলার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যে সকল প্রস্তুতি সেগুলো ধীরে ধীরে সম্পন্ন করছে এবং প্রকল্পটা যখন শেষ হবে তখন কিন্তু বাংলাদেশ ইনশাল্লাহ বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে এবং বাংলাদেশের সব এলাকায় খুব কম খরচেই বিদ্যুৎ সরবরাহটা সম্ভব হবে। আমি তোমাদেরকে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টের কিছু ছবি দেখাবো, যেগুলো তার কনস্ট্রাকশন ফেজের কিছু ছবি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব জোরে সোরেই আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে এবং আশা করছি আমরা অল্প কিছু দিনের মধ্যেই এই প্রকল্পটা, এই প্রজেক্টটা শেষ হবে এবং আমরা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ আমরা রূপপুরে পারমাণবিক যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা সৃষ্টি করলাম এর মাধ্যমেই কি বাংলাদেশ ট্রেডিশনালি, অর্থাৎ এর আগে যে সকল পদ্ধতিগুলোতে বিদ্যুৎ উৎপাদন করতো সেটা থেকে সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি এবং সম্পূর্ণ কি সফিস্টিকেটেড একটা সিস্টেম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি পারমাণবিক বিক্রিয়া অর্থাৎ নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া তোমরা যেটা দেখে আসলে, এটাই আমরা কি কাজে লাগাচ্ছি এখানে। এবং শুধুমাত্র বাংলাদেশে নয়, উন্নত বিশ্বে কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে এবং এই প্রজেক্টটা যখন শেষ হবে আমরা আশা করছি যে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে কি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে এবং বাংলাদেশের যে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ এখন ঘাটতি রয়েছে কিংবা কম সরবরাহ হচ্ছে সেগুলো খুব সহজেই আমরা সমাধান করতে পারবো। তাহলে এই ছিল আমাদের নিউক্লিয়ার রিঅ্যাকশন এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের কিছু কথাবার্তা। আর পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই চ্যাপ্টারের কিছু এক্সপেরিমেন্টাল জিনিস রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।